অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। এশাইয়ার আতঙ্কে মৃত্যু বৃদ্ধের, আতঙ্ক এলাকা জুড়ে। এশাইয়ার সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার দীর্ঘক্ষণ যানজট। ওঙ্কারনাথ ধামের ভিত্তি স্থাপন, শুভেন্দুর হাত ধরেই উদ্বোধন। এমএনরেগা বাতিল করে নতুন ভিবিজি রামজি আইন প্রণয়নের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক, একাধিক বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার প্রতিবাদে রাস্তায় শাসক দল, সাবরা অঞ্চলে প্রতিবাদ সভা। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা, আনুষ্ঠানিক উদ্বোধন আইওসির চেয়ারম্যানের। এমএলএ ফ্যান ক্লাবের 2 দিনব্যাপী ক্রিকেট ফুটবল প্রতিযোগিতা, ভিড় ছিল চোখে পড়ার মতো। আসছে বিস্তারিত খবরে। এশাইয়ার আতঙ্কে মৃত্যু হলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুরের বড়নান গ্রামের 73 বছরের বৃদ্ধ মৃত্যুঞ্জয় সরকারের। 2002 ভোটার লিস্টের নাম না থাকার কারণে চিন্তিত হয়েছিলেন। রাতে বুকের ব্যথা, হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয় তার। দিল্লির সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের আইটি সেল অফিস থেকে তথ্য চুরি করে এশাইয়ার আতঙ্কে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়নান গ্রামের বছর 73-এর মৃত্যুঞ্জয় সরকার এবং ওনার এক ছেলে ও 3 মেয়ে। ছেলে শ্রমিকের কাজ করে, ছেলে মন্টু সরকার জানিয়েছেন এশাইয়ার আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে। এশাইয়ার আতঙ্কে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়নান গ্রামের বছর 73-এর মৃত্যুঞ্জয় সরকার। ওনার রয়েছে এক ছেলে এবং 3 মেয়ে। ছেলে শ্রমিকের কাজ করে, নাম মন্টু সরকার। ছেলে মন্টু সরকার জানিয়েছে এশাইয়ার আতঙ্কেই বাবার মৃত্যু। 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন। গত 4 জানুয়ারি শহীদ মাতঙ্গিনীর বিডিও অফিসে হিয়ারিং এর ডাক পড়ে। প্রবল ঠান্ডায় ওনার ভাইপো বিশ্বজিৎ সরকার ওনাকে নিয়ে যায় ব্লক অফিসে। ওখানে উনি 1971 সালের দলিল দেখিয়েছিলেন, কিন্তু সেই দলিল তেমন গ্রহণযোগ্য হলো না, যার ফলে মৃত্যুঞ্জয় সরকার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এবং বুকের ব্যথা হলে পরিবারের লোকজন তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 12 জানুয়ারি সকাল নাগাদ মৃত্যু ঘটে তার, যা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এবং বুথ সভাপতি সমীর বসুকে আহ্বান জানাবো পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য।
সত্য বেরিয়ে যাবে। আর এসব কি বলে দিলে হয়ে গেল? তারা হসপিটাল থেকে রিপোর্ট নিবে কেন মারা গেছে, এসব তখন রিপোর্টে এসে যাবে উল্টো সব বাজে ফেস। সমীর বসু মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মহিম আলী খান, পঞ্চায়েতের সদস্য, উৎসর্গ আধার কার্ডটা দাও। আমি দূরে আছি, ও বাবা মৃত্যুঞ্জয় সরকার অমর রহে, মৃত্যুঞ্জয় সরকার অমর রহে। যবে থেকে এসআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নেই, সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। আর বাবার নাম কি? মৃত্যুঞ্জয় সরকার। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করেছে। বিজেপি নেতারা জানিয়েছেন বয়স্কজনিত কারণেই মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে। তৃণমূল অহেতুক রাজনীতি করছে, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আজকে সকালে হঠাৎ আমাদের কাছে সংবাদ আছে যে বর্ডান 35 নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব 73 বছর বয়সী মৃত্যুঞ্জয় সরকার তিনি এহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেছেন। আমরা সবাই আশঙ্কিত ছিলাম যে মৃত্যুঞ্জয়বাবু 2002 সালে যে এসআইআরের যে প্রক্রিয়া চলছে, এই এসআইআর আতঙ্ক মৃত্যুঞ্জয়বাবুকে গ্রাস করেছিল। 2002-এর ভোটার তালিকায় ওনার নাম ছিল না। আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা, আপনি রোহিঙ্গা নন, আপনি বাংলাদেশি মুসলমানও নন, অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন। কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম। এই সমস্ত প্রক্রিয়া চলতে 4 জানুয়ারি বিডিও অফিসে হিয়ারিং হয়, সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন, স্যাটিসফাই করার চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনেরা বলেছেন যে হিয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা এই এসআইআর আতঙ্কে বাংলার মানুষ, আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে। এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত, তার বলি হলেন আমাদের প্রবীণ নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক। মৃত্যুঞ্জয় সরকার যেনার বয়স হচ্ছিল 73 বছর, উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি, যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা। তো সেই জন্য এনারা এসআইআর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এসআইআরের ফলে মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আদপে তা নয়। তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে। সাধারণ মানুষ আর এনাদের কথা শুনছে না, কারণ এটা স্বাভাবিকভাবে মৃত্যুকেই আবার এসআইআর নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে, এছাড়া আর কিছু নয়। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। এসআইআর সংক্রান্ত একাধিক নোটিশ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধামণি রাজ্য সড়কে। মঙ্গলবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা, যার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এসআইআর সংক্রান্ত একাধিকবার নোটিশ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধামণি রাজ্য সড়কে। মঙ্গলবার সকালে ওই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কয়েকশো বাসিন্দা। অবরোধকারীদের অভিযোগ, তমলুক ব্লকের অন্তর্গত মান্দারগড়, দরজা, যশোর, ডুমুর এলাকার বাসিন্দাদের বারবার এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠানো হচ্ছে। তাদের দাবি, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রশাসনের তরফে এভাবে নোটিশ দিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। মঙ্গলবার সকাল প্রায় 10:30 নাগাদ পাঁশকুড়ার রাধামণি রাজ্য সড়কের নিমতলা এলাকায় কয়েকশো মানুষ একত্রিত হয়ে পথ অবরোধ করেন।
হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে, এটা বিহার নয়, এটা পশ্চিমবাংলা। একটা সম্প্রদায়কে কেন বারবার টার্গেট করা হচ্ছে? আজকে অবরোধ কেন? আমাদের মুসলিম সম্প্রদায়ের বেছে বেছে নাম প্রত্যেকটা বাড়ি পিছু নোটিশ আসছে, কিন্তু হিন্দু এই বুথের মধ্যে, দরজা বুথের মধ্যে হিন্দু প্রায় 250 ভোটার আছে, তাদের মাত্র এই টোটাল 3 বারে মিলে 10 থেকে 12 জনের নাম আসছে। মুসলমানের প্রায় 800 থেকে 850 টোটাল 3 বারে মিলে নাম এসছে। সেই জন্য আমরা পদবরোধ করেছি। ভোটার 1300 প্লাস আছে আমাদের দরজার বুথে। পুলিশ কি বললো? পুলিশ বললো বিডিও সাহেব এখানে আসবে, এসে একটা মীমাংসা করবে। চিল্লাতে না বলে আমরা নিমতলা বিষ্ণুবার 1 গ্রাম পঞ্চায়েতের অধিবাসী। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে বাস করি। এই যে এসআইআর সম্পর্কে, এসআইআর একটা বুথে আমাদের কোনো বুথে হিন্দু ভাইরা আছে 300 জন, কোনো বুথে মুসলমান ভাই আছে 400 জন 500 জন। এই বিষ্ণুবার, মান্দারগড়, জসাডুম্বর, দরজা, পাশাপাশি আরও যে 2-3টা বুথ আছে হিন্দু ভাইদের, তাদের ক্ষেত্রে এসআইআর লিস্টের কোনো নাম নাই। যে এরিয়াতে মুসলিম সংখ্যালঘু বেশি আছে সেখানে ছেলে কি মেয়ে থেকে আরম্ভ করে প্রত্যেকটা পরিবারে লিস্ট আসছে হিয়ারিংয়ের জন্য, এবং বারে বারে 1 বার নয় 2 বার নয় 3 বার। তৎস এখানকার যে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনটা শুধু মুসলিমদের জন্য নয়, হিন্দু ভাইদের জন্য আন্দোলন। কেন এটা বারবার হচ্ছে তার জবাব আমরা চাইছি ইআরও তথা বিডিও এবং ডিএম সাহেবের কাছে। কতজনের কাছে নোটিশ এসছে? হ্যাঁ, নোটিশ তো দরজা, মান্দারগড়, জসাডুম্বর ঘর ঘর নোটিশ এসছে। 1 বার 2 বার 3 বার করে নোটিশ এসছে। আমার নাম শেখ সিরাজ আলী। এর জেরে রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং অবরোধকারীদের সঙ্গে কথাও বলে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমরা বিষ্ণুবার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী। এখানে দরজা, মান্দারগড়, যশোডম্বুর, বিষ্ণুবার, নাইকুড়ি, এই 5টা গ্রামের এটা বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এরিয়া। এখানে আমাদের বেশিরভাগ 3 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে। 3 বার ইআরওর সঙ্গে ফটো করে 3 বার ভেরিফিকেশন হয়েছে। 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে। মানে প্রত্যেকটা গ্রামে 1 জন কি 2 জন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? যিনি বসে আছেন ইআর হিসেবে বা যিনি অফিসে বসে আছেন, তিনি কি অযোগ্য? নাম পড়তে জানেন না? প্রত্যেকের নাম, অনেকের নাম ভুল আসছে, স্পেলিং ভুল আসছে। অসভ্য ইতর মেয়েগুলো, অসভ্য ইতর তারা অফিসে বসে আছে, তারা স্পেলিং ভুল করতেছে। আমাদের নামে বারবার এরকম নোটিশ আসছে। আমরা কতবার নোটিশ দেবো? আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? আর বেশিরভাগ বেছে মুসলিমদের নামে টার্গেট করা হচ্ছে কেন? এটা তো একটা সাম্প্রদায়িক ইস্যু, এটা সাম্প্রদায়িক ইস্যু। আপনার নাম? আমার নাম মেহবুব আলী। কোথাকার বাসিন্দা? আমি যশোডুম্বুর গ্রামের বাসিন্দা। আর অবরোধ আমাদের দরজা নিমতলার দরজাতে হয়েছে। আমরা 10:30 থেকে করছি, 10:30 থেকে এখন বর্তমানে। কি বলবো? পুলিশ বলেছে একটা বিডিওর সঙ্গে, প্রশাসনের সঙ্গে একটা আলোচনা করে, তারপর ডিএমের সঙ্গে আলোচনা করবেন, তারপরে করবেন। যদি সুরাহা না হয় আমরা এটা লাগাতার আন্দোলন করে যাব, লাগাতার আমরা অবরোধ করে যাব। দেখি কবে না সুরা হয়। এটা পুরো গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলিমের গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা এখানে খুব শান্তিপূর্ণভাবে বাস করি, হিন্দু মুসলিম খুব শান্তিপূর্ণভাবে বাস করি। আমাদের সঙ্গে কারো কোনো কোনো বিরোধ নেই, হিন্দু মুসলিম খুব সুষ্ঠুভাবে আমরা বাস করি। কিন্তু যেভাবে বেছে 1 জন হিন্দু, বাকি আমাদের যশোডুম গ্রামে 350 থেকে 400 মুসলমানের নামে নোটিশ আসছে, একটা মাত্র হিন্দুর নাম। এটা আবার কী করে সম্ভব? হিন্দুরা লিখতে জানে, মুসলমানরা কি লিখতে জানে না? এইভাবে বারবার কেন আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বেছে টার্গেট করা হচ্ছে কেন? এটা তো একটা পুরো গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলমান গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো আমরা সুরাহা চাই। যদি না হয়
আমরা আবার লাগাতার আন্দোলন করে যাবো, লাগাতার রাস্তা পথ অবরোধ করে যাবো। পুলক বেড়ার রিপোর্ট, খবর পিসিবিএস। কোলাঘাটের মারোয়াড়ি এলাকায় রূপনারায়ণ নদীর তীরে শুভেন্দুর হাত ধরে ভিত্তি স্থাপন হলো ওঙ্কারনাথ ধাম মন্দিরের। 30 একর জমি নিয়ে হবে এই মন্দির। গড়বেতা থানায় এফআইআর নিয়ে কি বললেন শুভেন্দু, শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘাতে জগন্নাথ ধাম হওয়ার পর এবার কোলাঘাটের শুভেন্দু অধিকারীর হাত ধরে ওঙ্কার ধাম মন্দিরের ভিত্তি স্থাপন করা হলো। কোলাঘাটের মারোবেড়িয়া এলাকায় রূপনারায়ণ নদীর তীরে শুভেন্দু অধিকারীর হাত ধরে ভিত্তি স্থাপন হলো ওঙ্কারনাথ ধাম মন্দিরের। রূপনারায়ণ নদীর পাড়ে 30 একর জায়গা নিয়ে তৈরি হবে এই মন্দির। আরে দাদা ফেলবেন, দাদা ফেলবেন না। একটু পিছন পিছন। চন্দ্রকোনা তৃণমূলের গড়বেতা থানা এফআইআর নিয়ে তিনি বললেন হাইকোর্টে দেখা হবে। এছাড়াও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, না না আমার উপর নতুন নয়, প্রথম দিন থেকে করেছে। ও বিরোধী দলনেতা কে জিনিস বুঝতে পারছে, ওই জন্য করছে। করতে দেন, টাইম হয়ে এসছে। ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই, প্রাক্তন। সব করে গণতন্ত্র হয় না। আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি, এটা কি ব্রিটিশের উপরে নেই? মেদিনীপুরের লোক আমরা। মাতঙ্গিনী হাজরা থানা দখল করে নিয়েছিল। আমাদের সব ভয় দেখিয়ে লাভ নেই। আর আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন। কি বড় ঘটনা? আইপ্যাক আবার কি বড়? চোর ডাকাত একটা। আপনাদের চ্যানেলের কাছে বড় হতে পারে। হাওলার কয়লার টাকা খরচ করেছে গোয়াতে, প্রমাণ আছে। কেপি কনস্ট্রাকশন পিএইচির কাজ করে কাকদ্বীপ ব্রাঞ্চে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চোরেদের সমর্থনে বলছে। কংগ্রেস তো চুপ রয়েছে, আপনারা যেভাবে পথে নেমেছেন বিজেপি সরাবে, বিজেপি বিকল্প, বিজেপি বিকল্প। হ্যাঁ, ওদের তো আর সেটিং আছে, ওদের জোটে থাকে। বলুন
অভিষেক ব্যানার্জিকে বাঁচাতেই কি ফাইল চুরি করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজে বাঁচতে। আপনি ভাইপো করছেন কেন? ভাইপো কিচ্ছু না। এই লোকটাই হচ্ছে চোরেদের রানী। রাজীব কুমারের কাছেও তো একই কাণ্ড করতে গেছিল। টার্গেট 2 করেন না, টার্গেট 1। ডাকাত রানী গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে। এর আগে 150 অভিযোগ করেছে, সব পাস হয়েছে, স্টে হয়েছে। রুল 26 পড়ে নেবেন, কিছু করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। MNরেগা বাতিল করে নতুন ভিভিজি রাম আইন MNরেগা বাতিল করে নতুন ভিভিজি রামজি আইন প্রণয়নের বিরুদ্ধে তমলুকের কংগ্রেস জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক করলেন জেলা কংগ্রেস নেতৃত্বরা। এই বিষয়ে জেলা কংগ্রেসের সভাপতি কল্যাণ রায় কি বললেন শোনাবো আপনাদের। MNরেগা বাতিল করে নতুন ভিভিজিআরএমজি আইন প্রণয়নের বিরুদ্ধে তমলুক কংগ্রেসের জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক করলেন জেলা কংগ্রেসের নেতৃত্বরা। লোকসভা এবং রাজ্যসভায় ভয়েস ভোটের মাধ্যমে পাশ হওয়া নতুন আইন ভিভিজিআরএমজি গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থান এবং জীবিকা নিশ্চিত করতে MNরেগা আইনের পরিবর্তে প্রণীত হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই নতুন আইনের মাধ্যমে সরকার গ্রামীণ শ্রমিকদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। AICC নির্দেশক্রমে আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা 1-এ বসেছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য। প্রথমত আমাদের নেতৃত্বরা বলে গেলেন, জেলা সভাপতি এবং আমার সহপাঠী সম্পাদক উনি বলে গেলেন। আমি আপনাদের কাছে বিশেষ 2-1টি কথা আমি তুলে ধরতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের বর্তমান সরকার যে বিজেপি সরকার গান্ধী পরিবারে অর্থাৎ গান্ধীজির নামে যে সমস্ত প্রকল্পগুলোকে একের পর এক নাম সরিয়ে দেওয়া হচ্ছে, তার বিরোধিতায় সারা দেশ জুড়ে সাধারণ মানুষ জুড়ে পথে নেমেছে। কিন্তু আশ্চর্য বিষয়, আজকে আমরা পশ্চিমবাংলার আরেকটা রূপ দেখতে পাচ্ছি। বর্তমান পশ্চিমবাংলায় যে সরকার চলছে, জানি না আজকে ম্যাচ ফিক্স করে চলছে, গোটা গেম করে চলছে। আজকে এত বড় একটা ইস্যু যেখানে সাধারণ কর্মীদের পেটে লাথ মারা হচ্ছে, সেখানে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার কোনো ধ্যান নেই। আজকে আমার ভাইরা যারা বাইরে কাজে যায়, যাদের জন্য এই 100 দিনের কাজ কংগ্রেস সরকার যে তৈরি করে গেছে, আজকে যাদের পিছনের দিকে ঘর বাড়ি রুটি কাপড় মকান, অর্থাৎ যে সরকার যে কংগ্রেস সমস্ত জিনিস দিয়ে গেছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছে একটা বর্তমান যে কেন্দ্রীয় সরকার। এবং সেই জায়গার সাথে সাথে আমরা দেখছি যে 100 দিনের কাজে কংগ্রেস সরকার দেওয়া হতো পুরোটা, সেটা 40-60 হয়ে গেছে। অর্থাৎ 60% কেন্দ্র দিবে আর 40% রাজ্য দেবে, তাতে না কোনো হেলদন নেই। উল্টে দেখা যাচ্ছে এখানে একটা ইডি সিবিআই নানা রকম নিয়ে একটা হাস্যকর চলছে। যারা নারদা সারদার টাকা নিচ্ছে তাদের ওই ঠিক ভোটের সময় দেখা যায় একটা করে
কেউ এসে যায় যে ইডি আসছে, ভয়ে তাকে বিজেপিতে নিতে হবে, নাহলে তৃণমূলে নিতে হবে। কিন্তু কংগ্রেস সাধারণ মানুষের কথা ভাবে, দেশের জন্য সবসময় কংগ্রেস ভাবে এবং দেশের মানুষের জন্য ভাবে। সেই হিসাবে 56খানা প্রকল্প মনমোহন সিং তৈরি তার জামানাকালে তৈরি করেছে, যেটা প্রত্যেকটা বাড়ি, এমন কোনো বাড়ি নেই যে তার সুযোগ সুবিধা পায়নি। আজকে সেই সব নাম চেঞ্জ হচ্ছে, তার বিরোধিতা আজকে এআইসিসি বলেছেন। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী দিনে সাধারণ মানুষকে জাগান। দেখুন, এখানটা মহাত্মা গান্ধী জাতির জনক, বিশ্ব জায়গায় রিসার্চ করছে, নামটা শুধু তাকে বাদ দেওয়া নয়, আজকে সংবিধানকে লাত মারা হচ্ছে, আপনাদের আমাদের ছেলেদের পেটে লাত মারা হচ্ছে, আজকে সমস্ত প্রকল্পের যে সিস্টেমটাকে চেঞ্জ করা হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য আজকে এআইসিসি ঘোষিত করেছে। রাজ্য আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নির্দেশ দিয়েছে, প্রতিটি জেলায় আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। আর সেই ভয়ে আজকে আমার মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনও সেট আপ করে আজকে এই নাটকটা ঘোরাচ্ছে। কারণ আগামী দিনে যে 2026 ভোটটা আসছে, সেইটা পালে কংগ্রেসের যে হাওয়াটা উঠছে, সেই ভয় কারণে আজকের একটা নতুন নাটক করছে। আর এত কিছু সাধারণ মানুষের জন্য যে এত প্রকল্প ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রকল্পগুলোকে নাম মুছে দিয়ে সংবিধানটাকে তোয়াক্কা করে আজকে মানুষকে হেনস্থার শিকার হতেছে। তার প্রতিবাদ জানাতে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারাও সজাগ হন, মানুষের জন্য একটু আপনারা বলুন, এই আশা আমি রাখছি। মনরেগা যা গ্রামীণ জনগণকে বছরে 100 দিনের কাজের অধিকার দিত, নতুন আইন তাতে কোনো নিশ্চয়তা না দিয়ে 125 দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হবে কিনা তা এখনো সরকারের মনোনয়নের উপর নির্ভর করবে, যার ফলে গ্রামীণ অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি কল্যাণ রায় জানিয়েছেন, প্রথমে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই পূর্ব মেদিনীপুর জেলা 1 কংগ্রেসের তরফ থেকে। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি এই জন্যই, কারণ আপনারা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, আপনারাই পারেন মানুষের, তৃণমূল স্তরের মানুষের যে অভাব অভিযোগ, নানা রকম কথাবার্তা, তাদের অধিকার পৌঁছে দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি, সেগুলোকে আপনারাই পৌঁছে দেন। আমরা এটাই দেখেছি রিসেন্টলি ভারতবর্ষের যে সরকার চলছে, বিজেপির গভর্নমেন্ট, সেই সরকার প্রতিনিয়ত সারা ভারতবর্ষের অসংগঠিত, সংগঠিত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষদেরকে তারা প্রতিটা পদক্ষেপে তারা তাদের ক্ষতি করে চলেছে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস স্বাধীনতার আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে, রক্তক্ষয়ী সংগ্রাম এর মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। জাতীয় কংগ্রেস তার সঙ্গী ছিল। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা আপনাদের সামনে বক্তব্য রাখছি, অতীত আমরা ভুলে যাইনি। মাতঙ্গিনী হাজরা তার নিজের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে জীবন আত্মবলিদান দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। সেই জায়গা থেকে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর থেকে প্রতিনিয়ত অবহেলিত, নিপীড়িত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষদের জন্য নানা রকম পরিকল্পনা নিয়ে এসছে। কারণ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এটাই মনে করে, ভারতবর্ষের 70% মানুষ এখনও শ্রমজীবী মানুষ যারা আছে, কর্মজীবী যারা শ্রমিক আছে, তাদেরকে যদি ন্যায় অধিকার, তাদের যে সুযোগ সুবিধা যদি না পৌঁছে দেওয়া যায়, তাহলে কোনো দিনই ভারতবর্ষের অগ্রগতি হতে পারে না। তার জন্য অতীতে আমাদের অনেক কিছু পরিকল্পনা আমাদের তদানীন্তন সরকার নিয়েছে এবং পরবর্তী পর্যায়ে আপনারা নিশ্চিত জানেন, যেটা নিয়ে আজকে আমাদের বিতর্ক, যেটা নিয়ে আমরা আজকে আন্দোলনে আমাদের নেতা রাহুল গান্ধী তথা পশ্চিমবঙ্গের শুভঙ্কর সরকার, আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আন্দোলন করছেন, সেটাই হলো আমাদের MGNREGA। এই নামটা টোটালটাই পরিবর্তন করে দিয়েছে এখনকার সরকার, সেটা হলো বিজেপি সরকার। যেখানে আপনারা নিশ্চিত এটা অস্বীকার করবেন না,
মহাত্মা গান্ধীর নাম বিশ্ব জুড়ে। এই মহাত্মা গান্ধীর নামকে কেন বাদ দিতে চাইছে সেটাও কিন্তু আমরা এখনও বুঝে উঠতে পারছি না। একজন মহান ব্যক্তিত্বর নামে যদি একটা পরিকল্পনা চলে, তাতে এই সরকারের বাধা দানটা কেন? তারা আইন পরিবর্তন করে দিয়েছে। এই MGNREG এর নাম চেঞ্জ করে তারা VBG রামজি তারা পাস করেছে, তারা তাদের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে। আমাদের এখানে এই প্রতিবাদ, আমরা এটাই বলছি যে মহাত্মা গান্ধীর নামকে কুলুষিত করে, নামকে বাদ দিয়ে যে পরিকল্পনা চলছে গরিব মানুষদের জন্য, তার জাতীয় কংগ্রেস বেঁচে থাকতে এটা অন্তত আমরা মেনে নেব না। কারণ মহাত্মা গান্ধী খালি একটা রাজনৈতিক দলের ইতিহাস নয়, মহাত্মা গান্ধী হলো সারা ভারতবর্ষের একটা ঐতিহ্য, একটা মহান নেতৃত্ব, যার জন্যই আজকে ভারতবর্ষের নাম বিশ্বজোড়া নাম। তো সেই জায়গা থেকেই আমরা বলতে চাই যে এই যে VBG রামজি যে আইন তারা পাস করেছে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে সেই প্রত্যাহার করতে হবে আইনকে, এবং পূর্ববর্তী যে নাম ছিল MGNREGA সেটাই করতে হবে। এবং আপনারা নিশ্চিত জানেন এই MGNREGA এটা কিন্তু আইনের বৈধতা পেয়েছে। কংগ্রেস যা কিছু গরিব মানুষদের জন্য করে গেছে সেটা আইন মোতাবেক, আইন দিয়ে করে গেছে। মানে ভবিষ্যতে কেউ যদি আসে তার থেকে যেন বঞ্চিত না হয়। নিশ্চিত আপনারা এটা স্বীকার করবেন। খাদ্য সুরক্ষা আইন, ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেটা NFSA চালু করেছে খাদ্য। কংগ্রেস একটাই জিনিস জানে যে মানুষের যে তিনটে জিনিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার জন্য কংগ্রেস তার অধিকার পৌঁছে দেওয়ার জন্য আইনের দায়বদ্ধতা দিয়ে জনগণের জন্য করে দিয়ে গেছে। এই জন্যই আমরা আজকে আপনাদের সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচার করতে চাই, আমরা নিচু স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, কংগ্রেস সরকার এই জায়গা থেকে আপনাদের এই অধিকার বঞ্চিত করতে দেবে না, আইনের কোনো রকম পরিবর্তন করতে দেবে না। আপনাদের ভাবলে অবাক হবেন, যেখানে আইনের বৈধতার কতগুলো মানুষের গ্যারেন্টি দেওয়া হয়েছে, সেখানে এই বিজেপি সরকার এসে গ্রাম সমাকার ভূমিকা হ্রাস করে দিয়েছে। তারা কৃষি মৌসুমে কাজের নিশ্চয়তা নেই, তারপরে বেকার ভাতার অনিশ্চিত করে দিয়েছে। স্বচ্ছতা ও নজরদারির জায়গায় তারা বায়োমেট্রিক চিপ করে দিয়েছে। আজকে আমাদের এই আইনের মধ্যে মূল যেটা ছিল, যদি একটা মানুষকে 100 দিন কাজ না দিতে পারে, যতদিন দেবে তার যেমন টাকা সে পাবে, বাকি দিনের টাকাটা তাদের অ্যাকাউন্টে দিতে হবে। এটাই আমাদের MGNREG এর মূল উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের মনে হচ্ছে ওইটাকে বাদ দেওয়ার জন্য, তাদের অ্যাকাউন্টে টাকা যাতে না যায়, সেই জন্যই এই আইনগুলোকে পরিবর্তন করছে এই সরকার। আর নিশ্চিত আপনারা জানেন 100 দিনের কাজে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার অনেক টাকা পশ্চিমবঙ্গে বাকি রেখেছে। তার জন্য কংগ্রেস থেকে, আমাদের রাহুল গান্ধী থেকে, আমাদের শুভঙ্কর সরকার থেকে, আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বরা আন্দোলন করেছে। এবং বিগত কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট আদালতের রায়ে তার কেন্দ্রীয় সরকারকে বলে দেওয়া হয়েছে যে এটা হলো আইন, এখানে আপনাকে 100 দিনের কাজের টাকাও দিতে হবে, কাজ শুরু করতে হবে। কিন্তু দেখুন কি সরকার চলছে, তারা কিন্তু এখনও 100 দিনের কাজে কোনো রকমভাবে নজরদারি না করে, মানুষের অধিকার পৌঁছে না দিয়ে সেখানে তারা পরিবর্তন করছে। এটাই কি একটা সরকারের কাজ? সাথে বর্তমান সরকার ভারতবর্ষের 150 কোটি মানুষের হৃদয়ে আঘাত করার জন্যে MGNREGA প্রকল্প, যেটা মহাত্মা গান্ধীর নামে, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে, যে মহাত্মা গান্ধীকে সারা বিশ্ব সম্মান করে, শ্রদ্ধা করে, সেই মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে তাদের মনোনীত কোনো একটা নাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাই AICC নির্দেশে, মল্লিকার্জুন খাড়গেজির নির্দেশে, তখন যে ইউপিএ চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী,
সোনিয়া গান্ধী বিশেষ করে 100 দিনের কাজের প্রকল্প, মিড ডে মিলের প্রকল্প, সবগুলো কিন্তু সোনিয়া গান্ধীর স্বপ্ন, বিশেষ করে 100 দিনের কাজ। এবং যে ভারতবর্ষের জননেতা রাহুল গান্ধী যেভাবে আমাদের বাংলার যে প্রদেশ কংগ্রেস সভাপতি আছে শুভঙ্কর সরকারকে যেভাবে নির্দেশ দিয়েছে, যেন তেনভাবে হোক বর্তমান রাজ্যের যে সরকার আছে বা কেন্দ্রীয় সরকার আছে, এরা পরিকল্পিতভাবে গোটা গেম খেলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে মনীষীদের নামকে কলঙ্কিত করার চেষ্টা করছে বা মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার চেষ্টা করছে। এটাকে কোনো রকমভাবে মেনে নেওয়া যাবে না। তার জন্য যত বড় আন্দোলন সংগঠিত করতে হয় আমরা তার জন্য তৈরি আছি। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তৈরি আছেন, তিনি সারা বাংলা জুড়ে ঘুরছেন, আন্দোলন করছেন, জনজোয়ার বইছে, কংগ্রেস সেই পায়ের তলা মাটি শক্ত হচ্ছে, শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আমরা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের মনীষীদের নাম, জাতির জনকের নামে যে প্রকল্প, সেই প্রকল্পগুলো আমাদের যেভাবে বাস্তবায়িত ছিল সেভাবে বাস্তবায়িত রাখতে হবে। কোনো কিছু বিনিময়ে আমরা থামবো না, আমাদের থামানো যাবে না। কারণ মনে রাখতে হবে আমাদের শরীরে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত আছে প্রতিটি শিরা উপশিরায় ধমনীতে। আমরা যদি ভারতবর্ষকে স্বাধীন করতে পারি তাহলে সাম্প্রদায়িক বিজেপি সরকারকে একমাত্র জাতীয় কংগ্রেস ভারতবর্ষ থেকে কুলোর বাতাস দিয়ে সরাতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। দিল্লি সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার প্রতিবাদে রাস্তায় নামলো শাসক দল। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সাবরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দিল্লির সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের আইটি সেল অফিস থেকে তথ্য চুরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার প্রতিবাদে রাস্তায় নামল রাজ্যের শাসক দল। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার সাবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় স্কুল বাজারে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা। ইডি সুপ্রিম কোর্টে যাবে না এফবিআই এর কাছে যাবে, আমাদের কিছু করার নেই। আমাদের লড়াই রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে চলবে। সুপ্রিম কোর্টে যে লড়াই, সেই লড়াই আমরা আইনগতভাবে লড়বো। আমরা আদালতকে সম্মান জানাই। তারা যে অভিযোগ এনেছে, আমাদেরও লিভ পিটিশন ফাইল হয়েছে, আমরা সেখানে পরিষ্কারভাবে আমাদের যে অভিযোগ সেই অভিযোগ এনেছি। আমাদের দলের তথ্য তারা যেভাবে হাতিয়ে নিয়েছে নির্বাচনের আগে, ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ে এই ঘটনা বিরল যে কোনো একটা দলের তাদের যে স্ট্র্যাটেজি, তাদের পোটেনশিয়াল লিস্ট, দলের ক্যান্ডিডেটদের এসআইআর চলছে, এসআইআর এর যে তথ্য, আমরা মানুষের পাশে থেকে এসআইআর এ যাতে মানুষ হেনস্থা না হয় সেই পাশে থাকার চেষ্টা করছে। সেই সমস্ত তথ্য নিয়ে তারা এসআইআর এ কারচুপি করতে হয়তো সাহায্য করবে কিনা তাই নিয়ে আমরাও পাল্টা কেস করেছি। আদালতের মতো রায় দেবে। ইডি সকাল 6টার সময় রেডে গেছিল, 11:45 মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন। 6 ঘন্টা ধরে ঘাস কাটছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, বেশ করেছেন। আসলে ওরা ভেবেছিল গত 10 বছরে ভারতবর্ষের এরকম 14 থেকে 25 অব্দি 24 জন নেতা আছে, বিরোধী দলের নেতা নেত্রী, যাদের মধ্যে শুভেন্দু অধিকারীও আছেন, যাদের বিরুদ্ধে ইডি সিবিআই এর নোটিশ গেছিল, তদন্ত হচ্ছিল। এই অজিত পাওয়ার, যার বিরুদ্ধে 10,000 কোটি টাকার স্ক্যামের অভিযোগ আছে, অশোক চৌহান, তার বিরুদ্ধে অভিযোগ আছে। তারা যখনই বিজেপিতে যোগদান করলো ইডির সিবিআই এর নোটিশ বন্ধ হয়ে গেল। গত 5 বছরে 96% ইডির নোটিশ গেছে শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের কাছে। আসলে বাংলার মাটি, এই কিছুক্ষণ আগে বলছিলাম না, এই মাটি বিপ্লবের মাটি, এই মাটি প্রগতিশীলতার মাটি, এই মাটি শক্ত ঘাঁটি। সেই জন্যে এখানেও ভেবেছিলেন ওরম করে চমকে ধমকে ভোটটাকে ছিনিয়ে নেওয়া যাবে। ভুলে গেছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বাঘিনী, বাংলার বাঘিনী, মানুষের স্বার্থে লড়ছেন, গিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের অকাত কি, সেটা দেখিয়ে দিয়েছেন। সভাস্থল জুড়ে তৃণমূলের পতাকা, স্লোগান আর জনসমাগম। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষ। এই সুকান্ত মজুমদার একবার বলেছিলেন বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট। আগে তার উত্তর দিন, তারপরে এই প্রশ্নের উত্তর দেব। যিনি বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট হিসাবে বলেন, বিবেকানন্দ বোঝেন না, বাংলার মাটিই বোঝেন না, তার সম্পর্কে বিবেকানন্দ নিয়ে বক্তব্য দিতে আমরা ইচ্ছুক নই।
শুভেন্দুবাবু এই একই কথা তো গত 5 বছর ধরে বলে আসছেন, শুধুমাত্র সংবাদ মাধ্যমে নিজের মুখ ভাসিয়ে রাখার জন্য, বলার কিছু নেই। ইডির রেড হওয়ার পরে এই শুভেন্দু অধিকারী বলেছেন যে তথ্য সব আমার হাতে চলে এসছে। তার মানে কি? ইডি যে তথ্য নিয়ে বিজেপির নেতাকে দিয়েছে সেটা শুভেন্দু অধিকারী স্বীকার করছেন। তার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার ক্ষমতা শুভেন্দু অধিকারীর নেই। তারা জানেন তাদের ইন্টারনাল যে সার্ভে হয়েছে, আপনারা খোঁজ নিন, ইন্টারনাল সার্ভেতে দেখাচ্ছে বিজেপি 46টার কম আসন পাচ্ছে আগামী 2026-এর নির্বাচনে। শুভেন্দুবাবু সেই পরিস্থিতিতে উল্টো দিকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আবার গুরুত্ব দিয়ে ফিরিয়ে এনেছেন। সেই দিলীপ ঘোষ বলেছেন আমাকে খড়গপুর থেকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পূর্ব বর্ধমানে, এটা অন্যায় হয়েছিল। এখন সেই দিলীপ বাবুর চাপ, শ্রমিক বাবুর চাপ, সেই চাপ নিতে না পেরে বিজেপিতে আগামী দিনে নিজেকে কিভাবে ঠিক রাখবেন, কারণ বিজেপি ক্ষমতায় আসবে না, ওনার স্বপ্নই রয়ে যাবে। এই ধরনের নাটকে অবতারণা করছেন। এই নাটকগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। আমি জানতে চাই, গত 5 বছরে আমরা তো আশা করি যে বিরোধীরা যত আন্দোলন করবে, বিরোধীরা যত শক্তিশালী হবে, সংসদীয় গণতন্ত্র তত শক্তিশালী হবে। আমি জানতে চাই গত 5 বছরে বিরোধী দলের দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী কটা আন্দোলন করেছেন, মানুষের হয়ে কবার কথা বলেছেন। উল্টে বলেছেন যে আমরা ক্ষমতায় এলে যে মুসলিম বিধায়করা থাকবে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। সংবিধানের পরিপন্থী কথা বলেছেন। উনি সংবিধানও মানেন না, দেশও মানেন না, শুধুমাত্র নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর জন্য এইসব করছেন। দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর ব্লক সভাপতি ইফতেখার আলী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানা, দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, দলের ব্লক মহিলা সভানেত্রী প্রীতিলতা বেরা সহ অন্যান্যরা। বিজেপির সাংসদরা ভারত যে মন্তব্য করছেন তাতে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের যে পরিস্থিতি সেটা একটা সম্পূর্ণ অন্য দেশ। আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী এবং আমাদের সংবিধান অনুযায়ী অন্য দেশে কি ঘটছে সেটা দেখার দায়িত্ব আমাদের বিদেশ মন্ত্রকের। এবং এক্ষেত্রে আমাদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অবস্থান, যেটা আমরা বারবার পরিষ্কার করেছি, যে কোনো সময় ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে, সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশ, আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই 4 আনা 8 আনার যারা সাংসদ, তারা দেশের কথা না ভেবে এটাকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক কাজে ব্যবহার করে ভোট জেতার যে কৌশল করছেন, আমরা তার প্রতিবাদ জানাই। ঠিক একইভাবে কিছুদিন আগে বিজেপির মুখপাত্র, আইটি সেলের হেড অমিত মালবিয়া, তিনি একই রকম একটা টুইট করেছিলেন। তার প্রতিবাদে আমি ব্যক্তিগতভাবে দলীয় স্তরে তার বিরুদ্ধে মামলা করেছি। সেই মামলার শুনানি আগে হোক, তারপরে আমরা তার জবাব দেব। এসআইআর নিয়ে বললাম, আমি আমার বক্তব্যতে বললাম যে এসআইআর নিয়ে সার্কাস চলছে। বৃদ্ধার মৃত্যু শুধু নয়, আমরা দেখেছি যিনি হাঁটতে পারছেন না তাকে কোলে তুলে নিয়ে শুনানিতে আসতে হচ্ছে। বললাম অমর্ত্য সেন সারা পৃথিবীর মানুষ চেনে, শুধুমাত্র ভ্যানিশ কুমার ছাড়া সকলে চেনেন। ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন, ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছেন, তাকে নোটিশ পাঠাচ্ছে। তাকে প্রমাণ দিতে হবে যে তিনি ভারতীয়। জয় গোস্বামীকে প্রমাণ দিতে হবে ভারতীয়, স্বামীকে প্রমাণ দিতে হবে, মোহাম্মদ স্বামী ক্রিকেটার, তাকে প্রমাণ দিতে হবে, দীপক অধিকারী, তাকে প্রমাণ দিতে হবে তিনি তো নির্বাচিত 3 বারের সাংসদ হলেন কি করে? ভারতের নির্বাচন কমিশন এতদিন কি করছিল যে 3 বারের সাংসদ হতে দিয়েছে, তাকে আবার শুনানির জন্য ডাকা হচ্ছে, সার্কাসে পরিণত করেছে। প্রত্যেকটা জিনিস অপরিকল্পিতভাবে। আসলে যখন নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির বি টিম হিসাবে কাজ করে তাদের নির্বাচনী এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করে, তখন এরকমই হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেখানে বিরোধী শূন্য থাকবে এটা তো আমরা মনে করি না। বিরোধীরা কিছু নির্বাচন জিতবেন, সেটাই স্বাভাবিক। আমরা তো চাই একটা সুস্থ বিরোধী রাজনৈতিক দল থাকুক, সেখানে বিরোধী স্বর থাকুক, এটাই সংসদীয় গণতন্ত্রের হচ্ছে মহিমা। সেখানে বিরোধীরা কথা বলবে, সেটাই স্বাভাবিক। সেই এই সংসদে, এই ভারতবর্ষের সংসদে অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলের নেতা থাকাকালীন তাকে হচ্ছে জওহরলাল নেহরু ইউএন এর কনফারেন্সে পাঠায়। এটাই হচ্ছে এখানকার গৌরবান্বিত ইতিহাস। সেই ইতিহাস শুভেন্দু অধিকারীরা হয়তো জানেন না বা জেনেও ভুল বোঝানোর চেষ্টা করছেন। সুতরাং পরিষ্কার বলছি, বিরোধী দল জিতবেন সেটা তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ। তিনি বাংলার মানুষের
অভিভাবিকা হিসাবে একদম সঠিক পদক্ষেপ করছেন। বারবার একই কথা তিনি বলছেন, কিন্তু দুঃখের বিষয় মুখ্য নির্বাচনী আধিকারিক সেই কথা শুনছেন না। আমি আজকের বক্তব্যে বলিনি, কিন্তু বিভিন্ন সময় বলেছি যে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের যে আইন, সেই আইন অনুযায়ী এসআইআর এর কোন প্রভিশনটা আছে সেটা আমি জানতে চাই। সেখানে 21 নম্বর উপধারায় 3টের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, একটা হচ্ছে স্পেশাল, একটা হচ্ছে পার্টলি রিভিশন, একটা হচ্ছে সামারি রিভিশন। তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এইটা কোত্থেকে এলো আমি জানতে চাই। এরা সংবিধানকে গুলিয়ে দিচ্ছে, এরা আইনকে গুলিয়ে দিচ্ছে, দিয়ে নতুন করে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। ভারতবর্ষের সংবিধানের 324 নম্বর ধারাতে জাতীয় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে নিশ্চিতভাবে ভোটার লিস্ট তৈরি করা এবং ভোট পরিচালনা করার জন্য। আবার ঠিক 325 নম্বর ধারাতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে ভোটার তালিকা তৈরি করে ভোট পরিচালনা করবেন এবং সরকার গড়বেন সকলের অংশগ্রহণের মাধ্যমে। তাহলে আজকে এই অংশগ্রহণের ক্ষেত্রে সিলেক্টিভ কেন হচ্ছেন? কেন বলছেন এর ধর্ম এটা, ওর জাতি এটা, একে বাদ দেওয়া হবে? তার মানে দুটো তো সংবিধান বিরোধী। এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক যেদিন প্রথম এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স করেন, সেই প্রেস কনফারেন্সের দিন তিনি লাস্ট সেন্টেন্সটা বলেছিলেন যে যারা যারা এখানে থাকবেন না এই ভোটার লিস্টে তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই অধিকারই নেই। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, নির্বাচন কমিশনের অধিকার বা আওতায় পড়ে না কে নাগরিক নয় দেখার। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় পড়ে। নির্বাচন কমিশনের কাজ বৈধ ভোটার তৈরি করা এবং অবৈধ ভোটার থাকলে তাকে বাদ দেওয়া, এইটুকুই তার কাজের পরিধি। সুতরাং সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এটা প্রতিবাদ সভা আর কি, এসআইআর নিয়ে প্রতিবাদ সভা। সেটার বিরুদ্ধে যে আমাদের নির্বাচন কমিশন যেভাবে অন্যায় করছে সেই হিসাবে আজকে প্রতিবাদ সভা, তারই প্রতিবাদে আমরা এখানে করেছি। আপনাদের দাবিটা কি মূলত? আমার দাবি যে অন্যায়ভাবে যেটা হচ্ছে বারবার ফিরিয়ে দিয়ে হচ্ছে, হচ্ছে সে হচ্ছে, সেই জন্য আমরা আজকে প্রতিবাদ সভা করলাম এখানে। তৃণমূল কর্মীদের কি বলবেন? তৃণমূল কংগ্রেস কী বলবো, আমরা আমাদের যত আমাদের এখানে তো মানে রোহিঙ্গা নেই কেউ, আমাদের এখানে আমরা আদিবাসী, আমরা আদিবাসী আমরা সেই হিসাবে আমরা করছি, প্রতিবাদ করছি। নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? হ্যাঁ নিশ্চয়ই, নির্বাচন কমিশন পুরো বিজেপির হয়ে কাজ করছে। তো আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? আগামী দিনে আমরা এখানে দেখুন, যেই যায় করুন, যতই যা করুন না কেন, এখানে টিএমসি জিতবে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়ছি, আমরা লড়াই করে যাব, আর এখানে টিএমসি জিতবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। 50 বছর পূর্তি উপলক্ষে হলদি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা করলো হলদিয়া রিফাইনারি। সোমবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান এ এস সাহানি।
50 বছর পূর্তি উপলক্ষে হলদি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা করল হলদিয়া রিফাইনারি। সোমবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান এস সাহানি। উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারির হেড এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, ইডি টেকনিক্যাল সুশান্ত দাস, ইন্ডিয়ান কোস্ট গার্ডের হলদিয়া হেডকোয়ার্টারের ডিআইজি আনোয়ার খান, পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় সহ অন্যান্যরা। নন্দীগ্রাম, মহিষাদল, সুতাহাটা এবং হলদিয়ার 100 জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়। হলদিয়া টাউনশিপের সপ্তপর্ণিঘাট থেকে উল্টো দিকের নন্দীগ্রাম প্রান্ত পর্যন্ত দীর্ঘ জলপথে দাঁড় টেনে নৌকা বাওয়া উপভোগ করলেন কয়েক হাজার মানুষ। এই দিন একটি মেডিকেল ভ্যানও উদ্বোধন করলেন আইওসির চেয়ারম্যান। কেউ কারো সমস্যা করবেন না, নিজেদের ট্র্যাক চেঞ্জ করবেন না, নিজেদের ট্র্যাকে থাকবেন। এটা একটা আনন্দমূলক বিনোদনমূলক প্রতিযোগিতা। হলদিয়াবাসীর কাছে একটা সুবর্ণ সুযোগ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে বিনোদনমূলক উপহার। গান বাজতে পারে, নৌকোর গান, নদীর গান। চলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। মহিষাদলের এমএলএ ফ্যান ক্লাবের উদ্যোগে 9 এবং 10 জানুয়ারি দুদিন ধরে দিবারাত্রি ক্রিকেট, ফুটবল ও প্রীতি ফুটবলের আয়োজন করা হয়। বিজয়ী এবং রানার্সআপদের টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহিষাদল এমএলএ ফ্যান ক্লাবের উদ্যোগে 9 এবং 10 জানুয়ারি দুদিন ধরে দিবারাত্রি ক্রিকেট, ফুটবল এবং প্রীতি মহিলা ফুটবলের আয়োজন করা হয়েছে। 9 জানুয়ারি 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মহিষাদল ক্লাসিক এবং রানার্স আপ হয় মহিষাদল পারিজাত ক্লাব। চ্যাম্পিয়নকে 1,60,000 এবং সুদৃশ্য ট্রফি, রানার্সকে 1,20,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি সহ 15,000 টাকা করে দেওয়া হয়। 10 জানুয়ারি প্রথমে কলকাতা মহিষাদল মেদিনীপুর মহিলা দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। তাতে কলকাতাকে 1-0 গোলে পরাজিত করে মেদিনীপুর মহিলা দল। দুটি দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় হলদিয়া মামনি গ্রুপ এবং রানার্স আপ হয় মহিষাদলের কৈলাস এক্সপ্রেস। 1-0 গোলে জয়লাভ করে মামনি গ্রুপ। চ্যাম্পিয়নকে 1,60,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি, রানার্স আপকে 1,20,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি সহ 15,000 টাকা করে দেওয়া হয়। কনকনে শীতকে উপেক্ষা করে দুদিনের খেলার মাঠে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর আমাদের অভিজিৎ বাবু রয়েছেন, তিনি স্পিন করবেন কয়েন। কল ছিল বিপিন, হেড ইট সেফ, তাই তো? বাহ, থ্যাংক ইউ। আর এর মধ্যে আমরা উইনিং 10-এর উইনিং দলের ক্যাপ্টেনকে বিজয় দীপ। আর ডিসিশন কি হবে, যেহেতু সেরকম লাগছে না, তো সেজন্য কেমন লাগছে? প্রত্যেকদিন নতুন টুর্নামেন্ট খেলা হয়, প্রত্যেকদিন বিভিন্ন মাঠে খেলা হয়, আর কেমন লাগছে এই মাঠ, মহিষাদলের রাজ কলেজের মাঠ? তো আগেও খেলেছি, খুব ভালো টুর্নামেন্ট, এবছর আরো ভালো হচ্ছে, আশা করবো যেন ভালো টুর্নামেন্ট। দলে সবাই কি বাংলাদেশ না বাংলার বাইরে রয়েছে? না না, বাংলার কিছু প্লেয়ার রয়েছে আর বাংলার বাইরেরও কিছু প্লেয়ার। নিখিল সিং উত্তরটার জন্য নানু টু গোপাল, ফার্স্ট বল। বল টাইম 12টা বেজে 16 মিনিট। প্রথম বলটা ডট বল দিয়ে জার্নি স্টার্ট হয়েছে। নানু একদিকে রাহি 11, অপরদিকে রাজু 11, গল 3। একই ধরনের অ্যাক্রস দ্য লাইন,
একই ধরনের ডেলিভারি এবং গোপাল সিং চেষ্টা করেছিলেন একই ধরনের শট খেলার, তবে এক্ষেত্রে অনেকটা রিচের বাইরে অফ স্ট্যাম্পের উপরে কাট করাচ্ছেন। একদম কেন আমরা বারবার বলি কাটার যত বেশি ভ্যারিয়েশন থাক। নানু তবে সোজা আঙুলে যখন ঘি না উঠছে, আঙুলটা একটু বাঁকাতে চেয়েছিলেন, তবে সোজাতেও যেমন ঘি ওঠেনি, আঙুল বাঁকিয়ে সেক্ষেত্রেও কিন্তু ঘিটা ওঠেনি। ব্যাক টু ব্যাক 3 কনজিকিউটিভ ডট বল গোপাল সিং। ব্যাক করতে চাইবেন এখান থেকে, তবে নানুর প্রশংসা করতে হবে। 7 ওভারের ম্যাচ, লিমিটেড ওভার ফরম্যাট, ব্যাক টু ব্যাক 3টে ডট বল, একটু চাপ সৃষ্টি হবে ব্যাটারের উপর। গোপাল সিং রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।